এখানে বিভিন্ন মৌলের সম্পর্কে বলা আছে আমাকে এক্স, ওয়াই, জেড এবং কিউ, এবং এই প্রত্যেকটা মৌলের আমার যোজ্যতা স্তরের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস দেখানো আছে, যেখানে এন এর মান হচ্ছে 2। তাহলে এন এর মান 2 যখন ইনপুট দিব এগুলোতে, তাহলে প্রত্যেকটার জন্য একটা একটা করে আমাদের মৌল বের হবে। সো এই টাইপের ম্যাথে আমাদের প্রথমত প্রত্যেকটা মৌলকে আগে চিনতে হয়। সো সেই প্রত্যেকটা মৌল থেকেই তোমাকে মেইনলি প্রশ্ন জিজ্ঞাসা করবে। তাহলে প্রথমে আমরা মৌলগুলোকে একটু চিনি। এক্স মৌলের আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p1। সো 2s2 2p1 এটা হচ্ছে আমাদের বোরনের ইলেকট্রন বিন্যাস। তারপর n+1s2, তার মানে হচ্ছে 3s2 3p1। সো 3s2 3p1 এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। তারপর Z হচ্ছে ns2 np6, দ্যাট ইজ 2s2 2p6, যেটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এবং লাস্ট হচ্ছে n+1s2, তাহলে 3s2 এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে আমাকে ঘ নম্বরে বের করতে বলছে অরবিটাল সংকরণের মাধ্যমে এক্স জেড 4- এর আকৃতি ব্যাখ্যা করো। সো এখানে এক্স আছে বোরন এবং Z4 মানে হচ্ছে আমাদের F4। তাহলে BF4- এটার আকৃতি ব্যাখ্যা করতে হবে সংকরায়নের মাধ্যমে। সো কিভাবে ব্যাখ্যা করবো এটার আকৃতিটা? সো আমরা জানি যখন একটা সমযোজী বন্ধন তৈরি হয়, সে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী যে অরবিটালগুলো থাকবে, সেই অরবিটালগুলোর সবার শক্তি যদি সেম না হয়, তখন বন্ধন তৈরি করার প্রধান শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই সংকরণ করতে হবে অরবিটালের। তাহলে প্রথমে আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আগে দেখি, তাহলে বোরন হচ্ছে 5 নাম্বার, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। তাহলে 1s2 2s2 এবং 2p1, যেটাকে আমরা উত্তেজিত অবস্থায় লিখতে পারি কি 1s2 2s এবং 2p হচ্ছে 3টা, তাহলে 2pz 2py 2px। তাহলে 1 2 3 4 5 এবং 2pz যে অরবিটাল আছে, সেই অরবিটালে তোমার কোনো ইলেকট্রনই নাই। তাহলে আমি যদি এই বোরনের সাথে ফ্লোরিনের সংকরণ করতে চাই, তাহলে মোট কয়টা সংকর অরবিটাল প্রয়োজন? 4টা সংকর অরবিটাল প্রয়োজন। সেটা আমরা বুঝছি কিভাবে? কারণ এখানে ফ্লোরিন তোমাকে 4টা যুক্ত করতে হবে। সো এটা থেকে তোমাকে নিজেই বুঝে নিতে হবে যে তুমি সংকরণ করবে এখানে কয়টা অরবিটালের। 4টা এক যদি যুক্ত করার জন্য 4টা অরবিটাল প্রয়োজন, তাহলে একটা এস এটা তো বাধ্যতামূলক নিতেই হয়, আর 3টা পি সহ আমাকে নিতে হবে। তাহলে মোট এই 4টা মিলে আমাদের sp3 সংকরায়ন তৈরি হবে। তাহলে বোরনের sp3 সংকরায়ন যখন ঘটবে, আমরা জানি sp3 সংকরিত যে অরবিটাল তাদের আকৃতি হয় চতুস্তলকীয়। তাহলে এই চতুস্তলকের প্রত্যেকটা অরবিটালের ভিতরে এখন কি হবে? ফ্লোরিন অ্যাড হবে। কিন্তু ফ্লোরিন অ্যাড হওয়ার সময় একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই পুরা আয়নটা আমাদের যেই এখানে মৌলটার কথা বলা আছে BF4-, এটা অ্যাকচুয়ালি একটা আয়ন মুক্তমূলক। এই আয়নটা তৈরি হয়েছে কিভাবে? BF3 সাথে যখন F- অ্যাড হয়, তখনই আমাদের BF4- তৈরি হয়। তাহলে প্রথমত 3টা ফ্লোরিন যখন বোরনের সাথে অ্যাড থাকে, তখন কিন্তু এই যৌগের উপর কোনো চার্জ থাকে না। দেখো 3টা ফ্লোরিন যখন অ্যাড করব, ধরো এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন এবং এখানে একটা যখন ফ্লোরিন অ্যাড করব, তখন এই যে 2টা ইলেকট্রন যে শেয়ার হবে, 2টা ইলেকট্রনের একটা ইলেকট্রন আছে বোরনের, আরেকটা ইলেকট্রন শেয়ার হবে কার? ফ্লোরিনের। আচ্ছা, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখে ফেললাম 1s2 2s2 2px 2py 2pz। তাহলে ফ্লোরিনের দেখো শুধুমাত্র একটাই তোমার অরবিটাল আছে বন্ধনে অংশগ্রহণ করার মতো, সেটা হচ্ছে 2pz। তাহলে এটার অবশ্যই তোমার সংকরণ করতে হবে না, এটা তোমার পি অরবিটালটা ডিরেক্ট তোমার বন্ধনে অংশগ্রহণ করে ফেলবে। তাহলে তোমার এটা যদি হয় ফ্লোরিন, তাহলে এটা হচ্ছে ফ্লোরিনের 2pz অরবিটালটা। ঠিক সিমিলারলি এটাও ফ্লোরিন, এটাও ফ্লোরিন। তাহলে এই 3টা ফ্লোরিন কিন্তু একটা একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করছে? সে বন্ধনে অংশগ্রহণ করছে। কিন্তু আরেকটা ফ্লোরিন যে বন্ধনে অংশগ্রহণ করতে আসতেছে, সেটা অ্যাকচুয়ালি ফ্লোরিন না, সেটা হচ্ছে আমাদের ফ্লোরিন-। ফ্লোরিন- হচ্ছে আমাদের ফ্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস, সেখানে একটা ইলেকট্রন সে অ্যাড করে ফেলছে। সো একটা ইলেকট্রন সে যখন গ্রহণ করবে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা এখানে 2pz2 হয়ে যাবে। তাহলে তার সর্বশেষ শক্তিস্তরে বন্ধন তৈরি করার জন্য যে অরবিটালটা ছিল, সেখানে এখন কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন।
তাহলে সে বন্ধন তৈরি করতে দুইটা ইলেকট্রন নিয়ে আসতেছে। বাট আমরা তো জানি সমযোজী বন্ধনে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তাহলে কেউ যদি দুইটা ইলেকট্রন নিয়ে বন্ধনে আবদ্ধ হইতে আসে, সেটা কি সমযোজী বন্ধন হবে? সমযোজী বন্ধন কিন্তু হবে না। তাহলে সেটা কোন ধরনের বন্ধন হবে? সেটা হচ্ছে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই F মাইনাস সে দুইটা ইলেকট্রন নিয়েই আসতেছে বন্ধন তৈরি করার জন্যে, ফলে তার দুইটা ইলেকট্রনকেই স্থান দিতে হবে কাকে? তোমার বোরনের যে ফাঁকা যে অরবিটালটা আছে, যেখানে কোনো ইলেকট্রনই নাই, সেখানে তোমার এই ফ্লোরিন মাইনাসটাকে সে স্থান দিবে। দেওয়ার ফলে এখানে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটার আকার কেমন হবে? চতুস্তলকীয়। কারণ কি এখানে কোনো লন পেয়ার নাই। বোঝা গেল? আচ্ছা, QZ2, XZ3 এবং YZ3 যৌগসমূহের মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি হবে? সো তিনটা যৌগ যদি আমরা এখানে একটু লিখি, কিউ হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম F2। তারপরে হচ্ছে আমাদের XZ3, X হচ্ছে আমাদের বোরন, তাহলে BF3। এবং লাস্ট হচ্ছে YZ3, Y হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। তাদের গলনাঙ্কের তুলনা করতে হবে। এখন গলনাঙ্ক তুলনাটা করার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এই যে দুইটা আমাদের এখানে কম্পাউন্ড আছে, এগুলো হচ্ছে আমাদের আয়নিক যৌগ। এই দুইটা যৌগ হচ্ছে আয়নিক যৌগ। এবং আমরা জানি আমাদের BF3 যে যৌগটা আছে, BF3, এটা হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ। সো স্বভাবতই আমরা তো এই জিনিসটা জানি, আয়নিক যৌগের যেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সেটা বেশি হবে সমযোজী যৌগের তুলনায়। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটেই BF3কে সবার নিচে রেখে দিব। এটার উপরে কারা কারা হবে? ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের ভিতরে কেউ একজন। সো কাদের নিব আমরা? ম্যাগনেসিয়ামকে নিব নাকি অ্যালুমিনিয়ামকে নিব? সেটা আমাদের ডিপেন্ড করবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ফ্লোরাইডে এই ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ফ্লোরিন, তাদের মধ্যকার যে বন্ধনগুলো আছে, কার বন্ধনটা বেশি স্ট্রং, কার বন্ধনটা কম স্ট্রং, সেটার উপর ডিপেন্ড করে। ম্যাগনেসিয়ামের তার আকারের ক্ষেত্রে যদি চিন্তা করি, বা এই কম্পাউন্ডে ম্যাগনেসিয়ামটা +2 চার্জ নিয়ে থাকবে, এই কম্পাউন্ডে অ্যালুমিনিয়ামটা +3 চার্জ নিয়ে থাকে। +2 চার্জের তুলনায় +3 চার্জের তোমার যে ইলেকট্রনের ডেন্সিটি, সেই ইলেকট্রনের ডেন্সিটি কিন্তু খুব বেশি। তাহলে অ্যালুমিনিয়াম 3+এর তার যে আয়নটা যেটা আছে, সেখানে ইলেকট্রনের ঘনত্ব খুবই বেশি। সো ইলেকট্রনের ঘনত্ব এত বেশি হওয়ার ফলে সে যে বন্ধনটা তৈরি করবে পার্শ্ববর্তী ফ্লোরিনের সাথে, সেই বন্ধনটা মোটামুটি তোমার ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি স্ট্রং হয়। তাহলে তোমার এখানে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এটার যে গলনাঙ্ক, এটা অ্যাকচুয়ালি আমাদের বেশি হয় ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের থেকে। ওকে, তাহলে এটার তোমার গলনাঙ্কের ক্রম কেমন হবে? অ্যালুমিনিয়াম ফ্লোরাইড সবচেয়ে বেশি, তারপর ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তারপর বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে? সো অ্যান্সারটা কেউ যদি দেখতে চাও, অ্যান্সারগুলো দেখে নিতে পারো। আচ্ছা, তিনটা পাত্র এখানে তোমাকে দেওয়া আছে, 1 নং পাত্র, 2 নং পাত্র এবং 3 নং পাত্র। তোমাকে জিজ্ঞেস করছে প্রশ্নে 3 নং পাত্রের দ্রবণের ক্ষারকীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে। সো 3 নং পাত্রের ভিতরে তোমার যে দ্রবণটা আছে, সেই দ্রবণের নামটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাহলে NH4SO4। সো এই অ্যামোনিয়াম সালফেট যে দ্রবণ, সেই দ্রবণের ক্ষারকীয় মূলক কোনটা? আমরা জানি অ্যানায়ন যেটা থাকে সেটা হয় অ্যাসিডীয় পার্ট। সো অ্যাসিডীয় মূলক হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন হচ্ছে আমাদের ক্ষারকীয় মূলক। সো আমাদের শনাক্ত করতে হবে কাকে? NH4 আয়নকে। তাহলে NH4 আয়ন হিসেবে থাকলে সে থাকে NH4+। তাহলে NH4 আয়ন আমরা কোন দ্রবণ দিয়ে শনাক্ত করি? নেসলার বিকারক দিয়ে। ওকে, সো নেসলার বিকারকের যেই বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা এখানে লিখবা। সো এটা দিয়ে আমরা কি করতে পারবো? 3 নং পাত্রের ক্ষারকীয় মূলকটা শনাক্ত করতে পারবো। আচ্ছা, 1 নং এবং 2 নং পাত্রের দ্রবণ দুটাকে যদি মিশ্রিত করো, তাহলে 1 নং পাত্রের যৌগটার দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি না একটু খেয়াল করো ভালো মতো। 1 নং পাত্র এবং 2 নং পাত্রের যেই লবণগুলো আছে, 1 নং পাত্রে আছে তোমার সিলভার আয়োডাইডের লবণ। তাহলে সিলভার আয়োডাইডের লবণের ভিতরে তোমার দ্রবণের ভিতরে সিলভার প্লাস আয়োডিন মাইনাস, তাদের যেই ঘনমাত্রা থাকবে সেই ঘনমাত্রার গুণফলকে আমরা KSP বলি, যেটা 8.5 × 10⁻17 দেওয়া আছে।
যখন তুমি এই পাত্রের ভিতরে 2 নং পাত্র অ্যাড করবা অথবা দুইটা একসাথে মিক্স যখন করবা, তখন এই কেএসপি যুক্ত যে দ্রবণ, সেখানে কিন্তু এখন সিলভার নাইট্রেট যে দ্রবণে আছে সেখান থেকেও সিলভার প্লাস আয়ন হবে এবং নাইট্রেট মাইনাস আয়ন কিন্তু হবে। বাট আমার যেই দ্রাব্যতার গুণফল অথবা দ্রাব্যতা, সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে শুধুমাত্র এই সিলভার আয়ন এবং আয়োডিনের আয়নের ঘনমাত্রার কেমন চেঞ্জ হবে সেটার উপরে। খেয়াল করো, যখন এই পাত্রটা অ্যাড করবা তখন কি তোমার আয়োডিন মাইনাসের ঘনমাত্রার কোনো চেঞ্জ হবে? এক্সট্রা কোনো আয়োডিন মাইনাস কিন্তু আসতেছে না দ্রবণে, তাহলে এটা কিন্তু ফিক্স থাকবে। কিন্তু সিলভার প্লাস এক তো তোমার এটার নিজস্ব দ্রবণে ছিল এবং অপরে তার উপরে তুমি আরেকটা পাত্র থেকে সিলভার নাইট্রেট ঢালছো, যার ফলে সিলভার প্লাস অ্যাড হয়ে যেতেছে এই দ্রবণে। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা কি আর কনস্ট্যান্ট থাকবে? কনস্ট্যান্ট কিন্তু থাকবে না। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যেতেছে, বাট আয়োডিনের ঘনমাত্রা কমতেছে। সো কি ঘটবে এখন তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা? সো অ্যাকচুয়াল ঘটনাটা ঘটবে এই যে তুমি যদি দ্রবণের কেএসপি যদি বের করতে একেবারে প্রথম কেজে, সে কেএসপির জন্যে তুমি সিলভার আয়োডাইডকে বিয়োজন করতে কীভাবে? সিলভার প্লাস আয়োডিন মাইনাস। তাহলে সিলভারের আয়োডাইডের যদি ঘনমাত্রা হইতো এস, তাহলে সিলভার প্লাস এবং আয়োডিন দুইটারই ঘনমাত্রা ছিল এস, তাহলে কেএসপি ছিল এস স্কোয়ার। কিন্তু যেহেতু তুমি সিলভার নাইট্রেটের এক্সট্রা একটা দ্রবণ যোগ করছো, এটার ফলে একটা আয়ন কমন হিসেবে আসতেছে না? যেই কমন আয়নটার কনসেন্ট্রেশন কি বেড়ে গেছে। সো কমন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেলে তোমার অবশ্যই এখানে যে দ্রাব্যতাটা সেটা কিন্তু আর ফিক্স থাকবে না, সেটা বেড়ে যেতে হবে বা চেঞ্জ হয়ে যেতে হবে দ্রাব্যতাটা। কেন দ্রাব্যতা চেঞ্জ হইতে হবে? এটার রিজন হচ্ছে, তুমি যদি এক্সট্রা করে কোনো সলিউশন অ্যাড করো, তোমার দ্রবণের যে কেএসপি সেটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। কেএসপি ডিপেন্ড করে তোমার টেম্পারেচারের উপর। যেহেতু তোমার সলিউশনের টেম্পারেচার ফিক্সড, তাহলে তোমার যেই কেএসপির মান সেটাও কি ফিক্সড। তাহলে কেএসপি ফিক্স থাকতে হইলে তোমার একটা দ্রাব্যতা যদি কমে আরেকটা দ্রাব্যতা অটোমেটিক বেড়ে যেতে হবে, বা দ্রাব্যতার পরিবর্তনের যে ফলাফল সেটাকে প্রশমন হইতে হবে। সো আমরা জিনিসটাকে এখন কিভাবে লিখব? সো অ্যান্সারটা দেখে আমি ব্যাখ্যা করি জিনিসগুলো। প্রথমত গ নাম্বারের অ্যান্সারটা, তুমি এখানে ক্ষারীয় মূলককে নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করবা, এবং নেসলার বিকারক হিসেবে আমরা চিনি কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা তুমি এখানে চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। সো একটা ক্ষার হইতে হবে তীব্র ক্ষার, সেটার সাথে পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড এই কম্পাউন্ডটা তোমার নিতে হবে। সো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এই কম্পাউন্ডটা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটা যখন তুমি এই NH4 প্লাস যুক্ত দ্রবণে যখন অ্যাড করবা, অর্থাৎ এই NH4 প্লাস তো আসবে তোমার অ্যামোনিয়াম সালফেট থেকে, এই পুরো অ্যামোনিয়াম সালফেটের সলিউশনের ভিতরে যখন তুমি অ্যাড করবা নেসলার রিয়েজেন্ট, তখন সেই নেসলার রিয়েজেন্টের দুইটা পার্ট যেটা ছিল, একটা ছিল বেস যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা প্রথমে তোমার NH4 প্লাসের সাথে রিয়েকশন করবে, করে অ্যামোনিয়া গ্যাস মুক্ত করবে। সো এই রিয়েকশনের সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে এটাই যে প্রথম বিক্রিয়ায় আমাদের অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতে হবে, এবং পরের স্টেপে এই অ্যামোনিয়া গ্যাসটা আমার যে পটাশিয়াম, আমাদের যে এখানে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যেটা ছিল সেটার সাথে রিয়েকশন করে একটা বাদামি বর্ণের অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড নামে একটা অধক্ষেপ তৈরি করবে, যেটার কালার দেখে আমরা এটাকে শনাক্ত করতে পারবো। সো এটার কালার হবে বাদামি অধক্ষেপ। আচ্ছা, সো ঘ নাম্বারে আমাদের বুঝতেই পারতেছি, আমাদের আগে আলোচনা করছিলাম যে দ্রাব্যতার গুণফল এটা কিন্তু পরিবর্তন হতে পারবে না, কারণ কি টেম্পারেচার ফিক্স। তাহলে প্রথমত দ্রবণে ছিল সিলভার আয়োডাইড, সেই সিলভার আয়োডাইডের যখন বিয়োজন ছিল তখন বিয়োজনটা ছিল এস, যখন সিলভার আয়োডাইডের ঘনমাত্রা থাকবে এস প্রাইম, তখন সিলভার প্লাস এবং আয়োডিন প্লাস দুইটারই ঘনমাত্রা কিন্তু এস প্রাইম করে। কিন্তু সিলভার নাইট্রেট এটা একটা তীব্র সল্ট, সো এটা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। তাহলে সিলভার প্লাস এবং নাইট্রেট মাইনাস, এটার ভিতর থেকে সিলভার প্লাসের যেই ঘনমাত্রা সেটা কিন্তু সিলভার দ্রবণের সিলভার প্লাসে অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তোমার দ্রবণের যে সিলভার প্লাস আছে সেই সিলভার প্লাসের ঘনমাত্রা কিন্তু আর এস থাকবে না, সেটা কত হয়ে যাবে? এস এর সাথে তোমার 0.01, অর্থাৎ এক্সট্রা যেই সিলভারটা অ্যাড করছো সেটা অ্যাড হয়ে যাবে। কিন্তু দ্রবণে আয়োডিন কি চেঞ্জ হয়েছে? আয়োডিন কিন্তু আগের মতোই থাকবে। ফলে কেএসপির ইকুয়েশন আমরা জানি সিলভারের ঘনমাত্রা এবং আয়োডিনের ঘনমাত্রার গুণফলই হচ্ছে কেএসপি। তাহলে কেএসপি যেহেতু চেঞ্জ হবে না, কেএসপির মান আগেরটাই বসাবা, এবং এখান থেকে
এস স্কোয়ারকে চাইলে 0 নিতে পারো, কারণ এসের যে ভ্যালুগুলো আসে, খেয়াল করে অ্যান্সারটাই এখানে 10⁻−15, এটার উপর স্কোয়ার দিলে কত হবে, 10⁻−30। সো এই ভ্যালুটা কি খুবই ছোট না? এই কারণে এস স্কোয়ারকে আমরা চাইলে নেগলিজেবল বা 0 ধরতে পারি। তাহলে 0.01 s ইজ ইকুয়ালস টু এত। এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করলাম, করে আমরা পূর্বের যে দ্রাব্যতা থাকবে সেই পূর্বের দ্রাব্যতার সাথে এখানে তুলনা করব। সো পূর্বের দ্রাব্যতা সেটা আমরা কীভাবে বের করব? পূর্বের দ্রাব্যতার জন্য ইকুয়েশন থাকবে কেএসপি ইজ ইকুয়ালস টু এস স্কোয়ার। তাহলে এস এর মান হবে এত। তাহলে খেয়াল করো দুইটার দ্রাব্যতা কিন্তু সমান না, তাহলে অ্যান্সার কী হবে? দ্রাব্যতার পরিবর্তন হবে। আচ্ছা, দুইটা রিয়াকশন দেখানো আছে। একটা হচ্ছে তোমার ইথানলের সাথে অক্সিজেনের রিয়াকশন এসিটোব্যাক্টরের সাহায্যে। সো রিয়াকশনটা অনেকে চিনে ফেলছে আশা করি। এসিটোব্যাক্টরের সাহায্যে যখন অক্সিজেন রিয়াকশন করাও তখন এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। সো এই জারণ বিক্রিয়ায় তুমি এসিটোব্যাক্টর নামে একটা প্রভাবক অ্যাড করছো, ফলে অ্যালকোহল জারিত হয়ে তোমার অ্যাসিড তৈরি হবে এখানে CH3COOH। এবং পরের রিয়াকশনে তোমার এখানে কিটোন নিছো, প্রোপাননকে যখন জারিত করবা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, সেখান থেকে আমরা জানি কিটোনকে বা অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে যে অ্যাসিডটা তৈরি হবে কিটোনের ক্ষেত্রে 1 কার্বন কম সংখ্যক অ্যাসিড তৈরি হয়। তাহলে 3 কার্বনের যেহেতু কিটোন ছিল, তাহলে কার্বন তোমার অ্যাসিড তৈরি হবে 2 কার্বনের, তাহলে CH3COOH। তাহলে বাকি একটা কার্বন কোথায় যায়? বাকি একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজ হয়ে যায়। বোঝা গেছে? তাহলে দুইটাতেই কিন্তু সেম এ উৎপন্ন হইতেছে, ইথানোয়িক অ্যাসিড। তোমাকে বলছে এই যৌগের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করো। সো ইথানোয়িক অ্যাসিড কীভাবে খাদ্যদ্রব্য হিসেবে, এটা সংরক্ষক হিসেবে ইউজ হয়। আমরা যেটা জানি যে প্রথমত খাদ্যদ্রব্যে যখন তুমি ইথানোয়িক অ্যাসিড অ্যাড করো, বা অ্যাকচুয়ালি ইথানোয়িক অ্যাসিড মানে ভিনেগার যখন অ্যাড করো, তখন সেটা প্রথমত আদ্র বিশ্লেষণ হয়ে যাবে CH3COO- এবং H+ রূপে। সো এই আদ্র বিশ্লেষণ হয়ে যে H+টা সে রিলিজ করবে, সেটার সাথে কোনো জীবিত ব্যাকটেরিয়া যখন রিয়াকশানের এটা সংস্পর্শে আসবে, তখন সে ব্যাকটেরিয়াটা কী হবে? মারা যাবে। ফলে এভাবে তোমার খাদ্যের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সেগুলো মারা গেলে তখনই থেকে খাদ্যদ্রব্য সংরক্ষণ থাকবে। ঘতে বলছে উদ্দীপকের এই উৎপাদনের কোন বিক্রিয়াটা পরিবেশ বান্ধব। সো এটা পুরোটাই বর্ণনামূলক, তোমাকে শুধু এক্সপ্লেন করতে হবে যে কোন প্রক্রিয়াটা বেশি পরিবেশ বান্ধব হবে। জিনিসটা তুমি চাইলে দুইভাবে করতে পারো। একটা হচ্ছে শুধুমাত্র ব্যাখ্যা দিয়ে, অথবা এটা দিয়ে তুমি তোমার ধরো রাসায়নিক বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি যে কনসেপ্টটা ছিল, সেই অ্যাটম ইকোনমি দিয়ে আমরা ইথানোয়িক অ্যাসিড বের করে দেখব যে কোন ক্ষেত্রে ইথানোয়িক অ্যাসিডের অ্যাটম ইকোনমির যে মানটা সেটা বেশি আসে। বোঝা গেল? সো অ্যাটম ইকোনমি দিয়েও করতে পারো, অথবা তোমরা এখানে ব্যাখ্যাও দিতে পারো যে প্রথম পার্টে তোমার একটা অর্গানিক সলিউশন থেকে, অর্থাৎ C2H5OH, এই ইথানলটা তোমাকে যখন পাইতেছো, এই পাইটা কোত্থেকে পাইছো? আখের রস থেকে। সো আখের রস মানে কি? একটা অর্গানিক কম্পাউন্ড বা একটা প্রাকৃতিক উপাদান থেকে তুমি অ্যাসিডোব্যাক্টর ব্যাকটেরিয়া, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া, বা এগুলাকে বলা হয় তোমার পরিবেশ বান্ধব ব্যাকটেরিয়া, এগুলোর সাথে রিয়েকশন করে তুমি ইথানোয়িক অ্যাসিড পাইছো। বাট পরের কেসে তুমি কিটোন নিছো এবং কিটোনকে জারণ করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছো। সো অবভিয়াসলি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে যদি কোনো বিক্রিয়া করতে হয়, তার মানে বুঝতে পারতেছো সেই বিক্রিয়াটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে বা পরিবেশ বান্ধব হবে না আর কি। সো অ্যাটম ইকোনমি অথবা ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে যে কোনো একভাবে তুমি এটাকে বিশ্লেষণ করবা। বাট যেহেতু এখানে গাণিতিক বিশ্লেষণ দেখাতে বলছে, তাহলে দুইটার জন্য অ্যাটম ইকোনমি বের করে দেখবা যে কোনটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমি বেশি আসে। বোঝা গেল? আচ্ছা, সো ঘয়ের যে অ্যান্সারটা সেটা অ্যাটম ইকোনমি বের করে অ্যান্সার দিবা, সাথে এই দুইটা ইনফরমেশন দিতে পারো এখানে। আচ্ছা, দুইটা পাত্র দেওয়া আছে, 1 নং পাত্র এবং 2 নং পাত্র। এই দুইটা পাত্রে আমাকে ভিন্ন ভিন্ন অ্যাসিড দেওয়া আছে, একটাতে অ্যাসিড আরেকটাতে ক্ষার মিশ্রণ। 1 নং পাত্রের Ka গণনা করো। সো 1 নং পাত্রে যে যৌগ, সেই যৌগের তো একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের পিএইচ যেহেতু দেওয়া আছে, সেই দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা তুমি বের করতে পারবা 10⁻⁻, পিএইচ আকারে। তাহলে 10⁻².4 মোলার, এটা হচ্ছে তোমার এই দুর্বল অ্যাসিড থেকে যে H+টা বের হবে সেই H+এর ঘনমাত্রা। বাট আমরা তো জানি দুর্বল অ্যাসিডের যে H+এর ঘনমাত্রা হয় সেটা অ্যাকচুয়ালি C*α হয়। তোমার মূল কম্পাউন্ডের ঘনমাত্রার সাথে তার যে বিয়োজন ধ্রুবক
সেটা আমরা গুণ দিতে হয়, বিয়োজন মাত্রা গুণ দিতে হয়। তাহলে সে বিয়োজন মাত্রা আমরা কীভাবে পাবো? এইচ প্লাস ডিভাইডেড বাই সি করে। সো এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে তোমার এইচ প্লাস। তাহলে আলফা যদি বের হয়ে যায়, আমরা জানি কে এ হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু সি, সো যোগের কে এ বের হয়ে যাবে। 1 নং এবং 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণটি বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করবে কি না। সো বাফার দ্রবণ হিসেবে ক্রিয়া করতে হলে আমাদের সলিউশনটা কী হইতে হয়? বাফার দ্রবণ। সো সলিউশনটা যেহেতু বাফার দ্রবণ হবে কি হবে না সেটা আমরা জানি না, তাহলে প্রথমত আমাদের দুইটা যখন অ্যাড করব, অবভিয়াসলি দুইটা রিয়াকশানে পার্টিসিপেট করবে, কারণ একটা অ্যাসিড বেস রিয়াকশানে অবশ্যই লবণ এবং পানি তৈরি হবে। সো তাহলে লবণ পানি তৈরি হলে আমরা তাহলে একটু দেখি যে আমি যখন সময়ের শুরুতে টি যখন 0 ছিল তখন আমার কি অ্যামাউন্টের ইথাইনিক অ্যাসিড নিয়েছি, সেই ইথাইনিক অ্যাসিডের মূল সংখ্যা আমাদের ঘনমাত্রা দেওয়া আছে এবং ভলিউম দেওয়া আছে। দুইটা গুণ দিলে কি মূল সংখ্যা পাওয়া যাবে না? এবং সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মূল সংখ্যা বের করতে হবে। সেটা বের করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম ইন্টু তার ঘনমাত্রা কি এখানে আছে? ঘনমাত্রা নাই যদিও, কিন্তু আমাদের বের করার জন্য ইনফরমেশন দিয়ে দিছে যে ওয়াট বাই ভলিউমে পার্সেন্টেজে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দিয়েছে। তাহলে এটার যে ঘনমাত্রা হবে সেটার ইকুয়েশন হবে 10x ডিভাইডেড বাই ক্যাপিটাল M। ঠিক আছে, এটা শর্টকাট সূত্র। কেউ চাইলে শর্টকাট সূত্র না করতে চাইলে কীভাবে করবা, ভাঙাই করবা আর কি। 6% W/V মানে হচ্ছে তুমি যখন 100 ml দ্রবণ নিবা, সেই 100 ml দ্রবণে 0.6 গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে 1000 ml যতটুকু থাকবে সেটাই তো আমাদের কি ঘনমাত্রা না? তাহলে 100-তে যত থাকবে 1000-এ তার 10 গুণ বেশি থাকবে, তাহলে এখানে হবে 6 গ্রাম। তারপর এই 6 গ্রামকে যখন আণবিক ভর দিয়ে ভাগ দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40, তখনই তোমার কি চলে আসবে? এটার যে ঘনমাত্রা সেটা চলে আসবে। তাহলে সেই ঘনমাত্রার সাথে আয়তন গুণ দিয়ে আমরা কি পাবো? মূল সংখ্যা পাবো। ওকে, তাহলে দেখি অ্যান্সার কত আসে আমাদের। গ নাম্বারে এইচ প্লাসের ঘনমাত্রা প্রথমে তো বের করলাম, সেখান থেকে এইচ প্লাসের ইকুয়েশন আমরা জানি দুর্বল অ্যাসিডের জন্য সি ইন্টু আলফা হয়। তাহলে সেখান থেকে প্রথমে আলফার মান বের করব এবং সেটা কে এর ইকুয়েশনে বসাবো, তাহলে আমাদের অ্যাসিডের বিয়োজন দ্রবক বের হয়ে যাবে। সো ঘ নাম্বারে প্রথমে দুইটার মূল সংখ্যা যখন আমরা বের করব, আমরা দেখব যে CH3COOH সেটার অ্যামাউন্ট হচ্ছে 3.5 × 10⁻³ কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 3.75 × 10⁻³ মোল। তার মানে যখন রিয়াকশনটা শুরু হবে তখন এই অ্যামাউন্ট ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিড COOH মিথানোয়িক অ্যাসিড। তাহলে এই দুইটা অ্যামাউন্ট শুরুতে বিক্রিয়া 0 থাকবে, বাট যখন বিক্রিয়াটা শেষ হয়ে যাবে T=T-তে, তখন আমার সম্পূর্ণ অ্যাসিড শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের যে ক্ষারটা সেটা অবশিষ্ট থাকবে এবং একটা লবণ অবশিষ্ট থাকবে। সো যেই অ্যামাউন্টে লবণটা অবশিষ্ট ছিল সেই লবণের প্রকৃতি যাই হোক, আমার যেহেতু সলিউশনে একটা তীব্র ক্ষারের উপস্থিতি আছে, তাহলে সেটার সাথে তার অনুবন্ধী লবণ থাকতে হয় যদি আমাকে এখানে বাফার দ্রবণ হইতে হয়, অথবা এখানে তীব্র না, আমাদের এখানে মৃদু, এখানে ক্ষার থাকতে হইতো যদি বাফার দ্রবণ হইতে হইতো। বাট আমাদের যেহেতু এখানে তীব্র ক্ষার আছে, তাহলে এটা আমাদের বাফার দ্রবণ হিসেবে কাজ করবে না। তাহলে মিশ্রণটা যেহেতু তীব্র ক্ষারীয়, তাহলে এটা কি বাফার হিসেবে কাজ করতে পারবে না। সো পর্যায় সারণীর ছোট্ট একটা পার্ট এখানে দেওয়া আছে, সেখানে 2 নম্বর পর্যায়ে এবং 13, 15, 16 নম্বর গ্রুপের মৌলগুলোকে প্রতীকী হিসেবে আমাকে এখানে দেওয়া আছে কিউ, আর এবং এম। গ নম্বরে আমাকে বলছে যে এম এর হাইড্রাইডের আকৃতি, অরবিটাল সংকরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো। সো এম হচ্ছে 2 নম্বর পর্যায়ের 16 নম্বর গ্রুপের মৌল। সো আমরা বুঝতে পারতেছি এম হচ্ছে একটা অক্সিজেন। অক্সিজেনের হাইড্রাইড মানে হচ্ছে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করে যেই কম্পাউন্ডটা হবে সেই কম্পাউন্ডটা, এবং সেটা আমরা জানি H2O। তাহলে H2O এর আকৃতি আমি যদি অরবিটাল সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথমত আমাকে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটার ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1 এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p4। তাহলে 2px, 2py, 2pz আকারে ভাগ করলাম, তাহলে 1, 2, 3, 4। সো H2O কম্পাউন্ডে তোমার অক্সিজেনের সংকরায়ন তাহলে কী ঘটবে? তাহলে অবভিয়াসলি একটা S তো তোমাকে নিতেই হবে, এবং একটা S এর সাথে তোমার
অক্সিজেন হাইড্রোজেন দুইটা অ্যাড করতে হবে। হাইড্রোজেন দুইটা অ্যাড করার জন্য তোমাকে দুইটা পি নিলে হয়তো, বাট এখানে তিনটা পি তোমার এখানে একসাথে সংকরণে নিতে হবে, কারণ এখানে অক্সিজেনের একটা লোন পেয়ার সহ তোমার এখানে অবশিষ্ট থাকবে। স্যার এখানে লোন পেয়ার তাহলে কয়টা হবে? যতগুলা জোড় আকারে থাকবে সংকরণের ভিতরে সেগুলো হচ্ছে লোন পেয়ার, আর বিজোড় আকারে থাকলে সেগুলো হবে বন্ড পেয়ার। তাহলে একটা এস এবং তিনটা পি অরবিটাল মিলে এখানে সংকরায়ন তোমার হবে sp3 সংকরায়ন। তাহলে অক্সিজেন sp3 সংকরায়ন হইলে তার আকৃতিটা চতুস্থলকের মতো হবে। সো চতুস্থলকের মতো হইলে দুইটা হাইড্রোজেন তোমার অ্যাড হবে অক্সিজেনের সাথে। সো এখানে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে কে? একটা শেয়ার করবে অক্সিজেন আর একটা শেয়ার করবে হাইড্রোজেন, কিন্তু বাকি যে দুইটা অরবিটাল সেখানে কিন্তু দুইটা দুইটা করে ইলেকট্রন আগে থেকেই থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের লোন পেয়ার এবং এগুলো হচ্ছে আমাদের কি বন্ড পেয়ার। সো যেহেতু সংকরিত চারটা যে অরবিটাল ছিল চারোটার ভিতরেই আমাকে বন্ধন তৈরিতে ব্যবহার হয় নাই, তাহলে এটার যেই এস্টিমেটেড যেই আকৃতিটা থাকবে সেই আকৃতিটা ছিল কি চতুস্থলক। তাহলে যেহেতু সবগুলা ব্যবহার হয় নাই সংকরায়ন বা সংকর অরবিটাল, তাহলে এটার আকৃতি কি চতুস্থলক থাকবে? চতুস্থলক কিন্তু থাকবে না। তাহলে কি হবে? যেহেতু দুইটার ভিতরেই শুধুমাত্র তোমার অ্যাটম যুক্ত হয়েছে দুইটা অরবিটালেই, তাহলে তার শেপটা হবে অনেকটা এরকম, একটার সাথে হাইড্রোজেন আরেকটা হাতে হাইড্রোজেন, এবং বাকি যে দুইটা অরবিটাল খালি থাকবে সেগুলোর ভিতরে থাকবে লোন পেয়ার। সো লোন পেয়ার মানে তো হচ্ছে শুধু ইলেকট্রন। সো ইলেকট্রনের সাইজ তো অ্যাটমের তুলনায় খুবই ছোট, তাহলে এগুলোকে অ্যাকচুয়ালি আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখাই যাবে না। বুঝতে পারছো? তাহলে এগুলোকে তুমি যদি নাই দেখো তাহলে যৌগের শেপ হিসেবে শুধুমাত্র এতটুকু অংশই আসবে, যেটা দেখতে কেমন উল্টা ভি আকৃতির। বোঝা গেল? এবং তার যে বন্ধন কোণ সেটাও কিন্তু আগের চেয়ে চেঞ্জ হয়ে যাবে, বাট সেটা আমাদের এক্সপ্লেন করতে এখানে বলে নাই, এখানে শুধুমাত্র তার আকৃতি সম্পর্কে তোমাকে ধারণা দিতে বলছে। উদ্দীপকের মৌলগুলার আয়নীকরণ শক্তির ক্রম এবং ইলেকট্রন আসক্তির ক্রম একই হবে কি না। সো দুইটার তুমি সবগুলো যদি আগে নামগুলো আগে বের করো, এম যদি হয় অক্সিজেন তাহলে আর হচ্ছে 15 নাম্বার, দ্যাট ইজ ফসফরাস, ফসফরাস না তো, অক্সিজেনের পাশে কি নাইট্রোজেন, এবং এটা তোমার 13 হচ্ছে তোমার বোরন। সো বোরন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই তিনটার ভিতরে আমার কম্পেয়ার করতে হবে এখানে। সো কম্প্যারিজন যদি আমরা করি, সাইজের যদি কম্প্যারিজন করি জেনারেল আকারে, আমরা জানি একই পর্যায়ের যতই তুমি বাম থেকে ডানে যাবা তোমার আকার ততই ছোট হবে। তাহলে বোরন, নাইট্রোজেন এবং অক্সিজেন এগুলো যদি সাইজের কম্পেয়ার করি আমরা, বোরনের সাইজ নাইট্রোজেনের তুলনায় বেশি, নাইট্রোজেনের সাইজ অক্সিজেনের তুলনায় বেশি। তাহলে আমার জেনারেল ট্রেন্ড কি হয়, যে সাইজের যে ট্রেন্ড থাকে আয়নীকরণ শক্তি হোক ইলেকট্রন আসক্তি হোক সেটা তার বিপরীত ট্রেন্ডটা হয়। অর্থাৎ আমার যে বোরন সেটার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। সো এই ট্রেন্ডটা কি দুইজনের জন্য থাকবে কি থাকবে না, নাকি দুইটার ক্ষেত্রেই পরিবর্তন হবে, সেটাই আমরা এখন বের করব। সো তাহলে চলো প্রথমে গ নাম্বারটা দেখি কীভাবে সলিউশনটা করলাম। সো অক্সিজেনের হাইড্রাইড H2O, সো এটার সংকরায়ন আমরা sp3 সংকরিত করলাম, এবং sp3 সংকরিত করার পর এখানে তাকে লন পেয়ার বন্ড পেয়ারগুলোকে আলাদা আলাদা করে রাখলাম। লন পেয়ারগুলোকে দেখা যেহেতু যাবে না আকারের ভিতরে, তাহলে বন্ড পেয়ারগুলো দিয়েই তার আকৃতিটা আমরা ডিসাইড করলাম যে উল্টা ভি আকৃতির। সো তারপর আমাকে বোরন, নাইট্রোজেন এবং অক্সিজেন এই তিনটার ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ক্রম আমাকে দেখাইতে হবে দুইটার সমান বা সেম ক্রম হবে কি না। যখন আমরা ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি ব্যাখ্যা যখন এগুলো লিখবা, সেটার ভালোভাবে যাতে মার্কস পাও সেটার জন্য এই দুইটার সংজ্ঞা একটু লিখতে হবে তোমাকে। যে আমাদের আয়নীকরণ শক্তি হচ্ছে যে গ্যাসীয় পরমাণুর এক মূল থেকে একটা করে এক মূল পরিমাণ ইলেকট্রন বের করতে তোমার যেই পরিমাণ শক্তি প্রয়োজন সেই শক্তিটাকে বলা হয় আমাদের আয়নীকরণ শক্তি। তাহলে প্রতিটা মৌল থেকে তুমি একটা করে ইলেকট্রন বের করবা। সো প্রথমত সবগুলা মৌলের তোমার যে স্টেবল কনফিগারেশন যেটা আছে সেই স্টেবল কনফিগারেশনটা আঁকবা। স্টেবল মানে হচ্ছে সে নিউট্রাল অবস্থায় তার ভিতরের যেই ইলেকট্রন কনফিগারেশন, সেখানে বোরনটায় সর্বশেষ শক্তি স্তর যোজন ইলেকট্রনটা আছে 2p1 এ, নাইট্রোজেন আছে 2p3,
এবং অক্সিজেন আছে 2p4। তাহলে সবগুলোর থেকে যখন একটা করে ইলেকট্রন বের করবা, এই কেসটাকে একটু মনে মনে চিন্তা করো। ধরো বোরন থেকে 2p1 থেকে একটা ইলেকট্রন বের করবা, তাহলে ইলেকট্রনটা তো সর্বশেষ শক্তিস্তর থেকে বের হবে। তাহলে 2p থেকে একটা ইলেকট্রন বের করলে তার পরিবর্তিত স্টেটটা কী হবে? 2p0। নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন যখন বের করবা তখন তার স্টেটটা হয়ে যাবে 2p2। অক্সিজেন থেকে যখন বের করবা তখন তার স্টেটটা হবে 2p3। এখন যখন তুমি বোরন থেকে একটা ইলেকট্রন বের করবা, সে একটা ইলেকট্রন বের করলে দেখো সে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় চলে আসছে 2p0। সো আগে থেকেই সে কি অস্থিতিশীল ছিল, আনস্টেবল। যদি আমরা কি হিসেবে আনস্টেবল চিন্তা করতেছি এটাকে, তার ইলেকট্রন কনফিগারেশন থেকে, যে তার ইলেকট্রন কনফিগারেশনে সর্বশেষ শক্তিস্তরের যোজ্যতা যে অরবিটালটা আছে সে অরবিটালটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অবস্থায় নাই, সেই হিসেবে সে আনস্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তাহলে আনস্টেবল থেকে স্টেবলে আসছে, সেখানে কোনো ঝামেলা হয় নাই। অক্সিজেনের ক্ষেত্রেও আনস্টেবল ছিল, সে স্টেবল হয়ে গেছে। বাট নাইট্রোজেন অলরেডি সে একটা মোর স্টেবল কনফিগারেশন বাকিদের তুলনায়। তাহলে একটা স্টেবল কনফিগারেশন থেকে একটা ইলেকট্রন বের করতে হইলে তোমাকে অবশ্যই কী করতে হবে? তার স্টেবিলিটিটাকে ভাঙতে হবে। সো সেটা কিন্তু খুবই মানে অ্যাটম চাবে সেই জিনিসটা যাতে না ঘটে। তাহলে সেই জিনিসটা যদি তোমাকে যদি জোর করে ঘটাইতে হয় তাহলে অবশ্যই তোমাকে বেশি পরিমাণে এনার্জি দিতে হবে না? তাহলে বেশি পরিমাণ এনার্জি দেওয়ার মানে হচ্ছে তোমার এখানে যেই ইলেকট্রন আয়নীকরণ যে শক্তির মান হবে সেই আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আমাদের অক্সিজেন এবং বোরন, দুইটার ক্ষেত্রে সেম জিনিস যেহেতু, তাহলে এটা তারা দুইজন সেম ক্রাইটেরিয়া ফলো করবে যে বোরনের চেয়ে অক্সিজেন বড় হওয়া দরকার, সেটা বড় হয়ে আছে। কিন্তু নাইট্রোজেন আনএক্সপেক্টেডলি দুইজনের চেয়ে বেশি হয়ে যাবে, এটা হচ্ছে এখানে ব্যতিক্রম। কিন্তু তারপরের কেসে যখন আমরা দেখব, যখন আমরা বোরনকে আয়নীকরণ শক্তি তো গেল, আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদি সংজ্ঞাটা দেই, সংজ্ঞাটা কেমন হবে? ইলেকট্রন আসক্তি অর্থাৎ তুমি বাইরে থেকে একটা করে ইলেকট্রন ঢোকাবা, এরকম এক মোল পরমাণু যদি নাও, সবগুলোর ভিতরে একটা করে ইলেকট্রন ঢোকায়া এক মোল নেগেটিভ চার্জ তৈরি করতে অ্যাটমটা যে পরিমাণ শক্তি বাইরে বের করে দিবে বা যে পরিমাণ শক্তি সে রিলিজ করবে, সেই শক্তিটাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। এখন আগের মতো যদি ব্যাখ্যাটা আমি আবার দিই, নাইট্রোজেনের অলরেডি স্টেবল কনফিগারেশন আছে। এই স্টেবল কনফিগারেশন সে কি ভাঙতে চাবে? ভাঙতে তো চাবে না। তাহলে সে কি এখানে ইলেকট্রনের কোনো আসক্তি অনুভব করতেছে যে তার কি ইলেকট্রন প্রয়োজন? এমন কিছু কিন্তু সে ফিল করবে না। যেহেতু নাইট্রোজেন এমন কিছু ফিল করতেছে না, তাহলে এখানে নাইট্রোজেনের ভিতরে তুমি যদি বাইরে থেকে একটা করে একটা ইলেকট্রন ঢুকাইতে চাও, তাহলে সে কিন্তু খুশি হবে না। সে যদি খুশি না হয় তাহলে সে যে শক্তিটা রিলিজ করবে ইলেকট্রনটা পাওয়ার পরে, সেই শক্তির মানটাও কিন্তু কম হবে। তাহলে নাইট্রোজেনের জন্য শক্তি রিলিজের যে অ্যামাউন্টটা সেটা কম। কিন্তু অক্সিজেন এবং বোরনের ক্ষেত্রে খেয়াল করো, একটা ইলেকট্রন যদি অক্সিজেন পায় তাহলে সে কি হয়ে যাবে? তার p5 হয়ে যাবে। এবং বোরন যদি একটা ইলেকট্রন পায় সে p3 হয়ে যাবে। তাহলে দুইটাই কিন্তু ইলেকট্রন গ্রহণে এমন কোনো বাধা নাই। তাহলে নাইট্রোজেনের যে ইলেকট্রন আসক্তি সেটা কিন্তু সবচেয়ে কম হবে অ্যাকচুয়ালি আমাদের বোরনের, তারপর এবং সবার লাস্টে কি অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে। আচ্ছা, সো একটা রিয়াকশন দেখানো আছে AB2AB3 A2 প্লাস 3B2 এবং ডেল্টা এইচ পজিটিভ আমার দেখানো আছে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2.5 ATM চাপে বিক্রিয়কের 75% বিয়োজিত হয়। দ্যাট ইজ আলফার মান হচ্ছে 75%। সো উদ্দীপকের বিক্রিয়ার কেপি নির্ণয় করতে হবে এবং AB3 এর বিয়োজন বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া যাবে। সো আমরা জানি কেপি নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব? আচ্ছা, এখানে অ্যান্সারটা নাই। আচ্ছা, ধরো কেপি নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? প্রথমত আমাদের রিয়েকশনটা লিখব 2AB3, এটা যখন রিয়েকশন করবে তখন A2 প্লাস 3B2। সো সবগুলাই গ্যাসিয়াস ফর্মে আছে। তাহলে অ্যাট T = 0, অ্যাট T = 0 মানে কি যখন বিক্রিয়া শুরু হয়েছে তখন এটাকে আমরা ধরে নিলাম 2 মোল নিচ্ছি, তাহলে এটা কত মোল হবে? 0 মোল 0 মোল। যখন T = T সাম্যাবস্থায় যখন থাকবে তখন তুমি এই বিক্রিয়ক থেকে কত মোল বাদ দিবা সেটার উপর ডিপেন্ড করবে তারা কত মোল তৈরি হবে। তুমি যদি এটা থেকে 2 মোল বাদ দাও
তাহলে তারা হবে 1 মোল এবং 3 মোল করে। তুমি যদি এটা থেকে আলফা বাদ দাও তাহলে সে তৈরি হবে α/2 এবং সেই অনুযায়ী চেঞ্জের পরিবর্তন। তুমি যদি 2 থেকে 2 আলফা বাদ দাও তাহলে এটা যখন 2 মোল বিয়োজন হয় তখন সেটা তৈরি হয় 1 মোল, এটা তৈরি হয় 3 মোল। তাহলে তুমি যেহেতু দুইটা আলফা বিয়োজন করছো তাহলে সে তৈরি হবে আলফা, সে তৈরি হবে কত 3 আলফা। তাহলে এই অ্যামাউন্টগুলো হচ্ছে সাম্যাবস্থার অ্যামাউন্ট। তাহলে সাম্যাবস্থায় টোটাল মোল 2 - 2 আলফা প্লাস আলফা প্লাস 3 আলফা, টোটাল মোল কত হবে 2 + 2 আলফা। ঠিক আছে, তাহলে 2 + 2 আলফা হচ্ছে আমাদের টোটাল মোল এবং সাম্যাবস্থায় প্রত্যেকটার মোল সংখ্যা আমরা জানা আছে। এবং প্রশ্নে আমাকে বলছে যে বিক্রিয়কের 75% বিয়োজিত হয়। এখানে আমরা বিয়োজিত হওয়ার পরিমাণটা ধরছি কত 2 আলফা না, তাহলে কি আমাদের 2 আলফার মান 75% এমন না? তাহলে 2 আলফা যদি 75% হয় তাহলে আলফা হবে 0.75 / 2। ওকে, তাহলে এই আলফাটা যদি আমরা বের করা শিখি বা বের করি তাহলে এখন এই আলফাটা দেখে আমরা কি করতে পারবো? এটা আমরা সাম্যাবস্থায় এখন কি মূল সংখ্যা বের করতে পারবো না? সাম্যাবস্থায় প্রত্যেকটা অ্যামাউন্ট কি মোলে আছে সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা যদি যে কোনো একটা গ্যাসের আংশিক চাপ বের করতে চাই, ধরো AB3 আংশিক চাপ বের করতে চাই, তাহলে নিচে লিখতে হবে টোটাল মোল 2 + 2 আলফা, উপরে আমার কি লিখতে হবে সাম্যাবস্থার ভিতরে AB3 কতটুকু অবশিষ্ট আছে, এটা অবশিষ্ট আছে 2 - 2 আলফা ইন্টু টোটাল চাপ। সো টোটাল চাপ 2.5 ATM, এটা আমরা জানি। ঠিক সিমিলারলি এটার জন্য তুমি A2 এবং B2 জন্য সেম প্রসেসে তুমি আংশিক চাপগুলো বের করবা। বের করার পরে আমরা কেপির ইকুয়েশন লিখব P(B2), এটার যেহেতু সহগ 3, এটার উপর পাওয়ার হবে কিউব, এবং P(A2) সেটার উপর পাওয়ার 1 এবং P(AB3) এটার উপরে পাওয়ার স্কোয়ার। তাহলে সবগুলো ভ্যালু বসাইলে আমাদের কেপির রেজাল্টটা কিন্তু এখানে বের হবে। ঠিক আছে, তোমরা যদি তাহলে রেজাল্টটা যদি মিলাইতে চাও, এখানে আমার রেজাল্টটা করা ছিল, সেটার মানটা হবে তোমার প্রায় 0.2828 ATM, 0.2828 ATM স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেপির মান। আর ঘতে ছিল AB3 এর বিয়োজন বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া যাবে। সো খেয়াল করো, AB3 এর বিয়োজন বিক্রিয়াটার ড্যালেজ কি পজিটিভ, তাহলে ড্যালেজ পজিটিভ মানে আমার বিক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়ায় বিয়োজন বৃদ্ধি পাওয়া মানে কি উৎপাদ বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নিতে হয়। 1 নাম্বার হচ্ছে আমরা টেম্পারেচার চেঞ্জ করতে পারি। একটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যখন টেম্পারেচার বাড়াবা তখন তোমার উৎপাদ কী হবে, বেড়ে যাবে। এই জিনিসটার ব্যাখ্যাটা কীভাবে দিবা, এটার ব্যাখ্যাটা তুমি দিতে পারো ভ্যান হফ ইকুয়েশন থেকে। সো ভ্যান হফ ইকুয়েশনটা ছিল আমাদের অনেকটা এরকম যে ln Kp - ΔH/RT প্লাস একটা কনস্ট্যান্ট। সো এই ইকুয়েশনটা যখন আমরা গ্রাফে প্লট করি তখন আমাদের ওয়াই অ্যাক্সিস আমরা আঁকি ln Kp, এই অ্যাক্সিস আমরা ln Kp এবং এই অ্যাক্সিস বরাবর 1/t এর গ্রাফ যদি আঁকি তাহলে ΔH এর মান এখানে কি পজিটিভ না? তাহলে ΔH যদি পজিটিভ হয় তাহলে তোমার এই 1/t এর সাথে যে ধ্রুবকটা থাকবে সেটা কি একটা নেগেটিভ সংখ্যা থাকবে না সবসময়? কারণ ΔHও পজিটিভ, আরও পজিটিভ এবং সূত্রের একটা নেগেটিভ সবসময় এটার সামনে থাকতেছে। তাহলে তোমার যে এই সরলরেখাটা এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস এবং 1/t যেহেতু এক্স অ্যাক্সিস, তাহলে তোমার ইকুয়েশনটা হচ্ছে এরকম y = -mx + c। সো এই টাইপের গ্রাফ কেমন হয়, আমাদের নেগেটিভ স্লোপ যুক্ত এই গ্রাফটা, যেটার স্লোপ কত, এটার স্লোপ হচ্ছে -ΔH/R। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে খেয়াল করো, তুমি যতই ডান থেকে বামে যাবা, অর্থাৎ তোমার যে 1/t এর মান যতই তুমি বাড়াবা ততই কিন্তু এই যে 1/Kp এর মান কী হইতেছে, কমতেছে। সো ln Kp এর মান তোমার ততই কমতে থাকবে যদি 1/t বাড়াও, কিন্তু 1/t যদি তুমি কমাও, অর্থাৎ এই অবস্থান থেকে মনে করো এই অবস্থানে তুমি আসছো, তাহলে 1/t কি কমাইছো না? সো 1/t কমানোর মানে হচ্ছে টেম্পারেচার বাড়ানো, কারণ টেম্পারেচার যদি বাড়াও 1/t কী হবে, কমবে। এখন 1/t যদি কমে তাহলে খেয়াল করো, তোমার যখন এই পজিশনে তোমার টেম্পারেচারটা ছিল সেটার জন্যে তোমার এটা হচ্ছে তোমার কেপির ভ্যালু।
সো লন কেপির ভ্যালু হচ্ছে এইটা। বাট টেম্পারেচার কমাইতে কমাইতে যখন তুমি এই পজিশনে চলে আসছো, তখন এটার জন্যে তোমার কেপির ভ্যালু কোনটা হবে, এই যে এটা। তাহলে যতই টেম্পারেচার কমাইছো, সরি 1/t যতই কমাইছো, টেম্পারেচার ততই বাড়াইছো, লন কেপি কি ততই বেড়ে গেছে না? এখন লন কেপি বাড়া মানে কি বিয়োজন ধ্রুবক বেড়ে যাওয়া। সো বিয়োজন ধ্রুবক বাড়া মানে কি আমার উৎপাদক কি হয়ে যেতেছে, বেশি হয়ে যেতেছে। কারণ বিয়োজন ধ্রুবকের ইকুয়েশনে উপরে তো আমরা উৎপাদেরটা লিখি, তাহলে উৎপাদ বাড়া অথবা বিক্রিয়ক কমা দুইটারই মিনিং কি, আমাদের বিয়োজন বৃদ্ধি পাইছে। তাহলে টেম্পারেচার দিয়ে ব্যাখ্যাটা এরকমভাবে দিতে পারো। 2 নাম্বার হচ্ছে তুমি ঘনমাত্রা দিয়ে ব্যাখ্যা দিতে পারো, যে ঘনমাত্রা AB3 এর ঘনমাত্রা যতই বাড়াবা এই পাশ থেকে বিক্রিয়া ততই সামনের দিকে প্রসিড হয়ে তোমার এই বিক্রিয়ার বিয়োজন ততই বাড়তে থাকবে। এবং থার্ড হচ্ছে চাপের প্রভাব। যেহেতু সাম্যাবস্থার ভিতরে তোমার উভয় পাশে টোটাল মূল সংখ্যা সমান না, বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা হচ্ছে 2, উৎপাদের টোটাল মূল সংখ্যা হচ্ছে 4, তাহলে এই পাশের মান হচ্ছে বেশি, এই পাশে হচ্ছে কম। তাহলে চাপ যদি বাড়াও তোমার রিভার্স রিয়েকশন হবে। তাহলে তোমাকে এখানে চাপ কী করতে হবে, হ্রাস করতে হবে। ঘনমাত্রা কী করতে হবে, বাড়াইতে হবে। এবং টেম্পারেচার কী করতে হবে, বাড়াইতে হবে, যদি তুমি বিয়োজন বৃদ্ধি করতে চাও। ওকে, সো 7 নম্বর, এখানে একটা গ্রাফ দেখানো আছে, সেখানে ওয়াই অ্যাক্সিসে আমাদের স্ফুটনাঙ্কের ভ্যালু দেখানো আছে এবং এক্স অক্ষে কেন্দ্রীয় মৌলের পারমাণবিক সংখ্যা মান দেওয়া আছে, যেটার একটা হচ্ছে 7, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 33। সো 7 মানে হচ্ছে আমার নাইট্রোজেন, 15 মানে হচ্ছে ফসফরাস এবং 33 মানে হচ্ছে আর্সেনিক। তাহলে XH3 অপেক্ষায় YH3, XH3 মানে হচ্ছে NH3 এবং YH3 মানে হচ্ছে PH3। তাহলে NH3-র তুলনায় PH3-র বন্ধন কোণ ছোট হওয়ার রিজন কি? সো এটা তো আমরা জানি যে অ্যামোনিয়া এবং PH3 দুইটারই সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন এবং দুইটারই একটা করে লন পেয়ার আছে। এটাও একটা করে লন পেয়ার, এটাও একটা করে লন পেয়ার। তাহলে দুইটার যেই কাঠামো সেটা দেখতে অনেকটা কেমন, এরকম না? এটা দেখতে ত্রিকোণাকার পিরামিডের মতো। বাট দুইটার যে বন্ধনের যে কোণ, সেই দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, সো এটা আমরা এক্সপ্লেন করব। বাট আমরা ঘতে দেখি কি চাইছে আমাকে। উদ্দীপকের লেখচিত্রে যৌগগুলোর অবস্থানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। সো অবস্থান বলতে তাদের অবস্থানের ভিন্নতার কারণ, মানে ভিন্নতা মানে হচ্ছে তোমার স্ফুটনাঙ্কের মানের ভিন্নতা। সো তো স্ফুটনাঙ্কের যদি লেভেলের কথা চিন্তা করি, আমাদের এখানে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক দেখা যেতেছে অ্যামোনিয়ার, তারপরে স্ফুটনাঙ্ক দেখা যেতেছে কার, আমাদের আর্সেনিক হাইড্রেটের, এবং লাস্টে হচ্ছে PH3। ঠিক আছে, তাহলে এই তাদের যে স্ফুটনাঙ্কের যে ক্রমের পার্থক্যটা আসছে, সেই পার্থক্যটা আমাকে এক্সপ্লেন করতে হবে। সো অ্যান্সারটা দেখো, গ নাম্বারের অ্যান্সারটা এখন একটু এক্সপ্লেন করি আমি। অ্যামোনিয়ার যে স্ট্রাকচারটা আমরা আঁকলাম, PH3 যে স্ট্রাকচারটা আঁকলাম, দুইটা দেখতে হুবহু এক এবং দুইটারই সংকরায়ন সেম sp3, এটারও সংকরায়ন কত, sp3। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন, সেই বন্ধনের ভিতরে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে নাইট্রোজেন বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। ফসফরাসের জন্য কিন্তু সেম কথাটা প্রযোজ্য। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের তুলনায় বেশি, ফলে সেও কি ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি ফসফরাসের মেবি ইলেকট্রোনেগেটিভিটি বেশি না, ফসফরাস হাইড্রোজেন দুইটার ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে এখানে ইলেকট্রনের কোনো টানাটানি ঘটবে না। তাহলে ইলেকট্রনের টানাটানি ঘটলে কি ঘটে, ধরো নাইট্রোজেন হাইড্রোজেনের যে বন্ধনের যে ইলেকট্রনগুলা, সেগুলো কি মাঝামাঝি কোথাও থাকার কথা না, যদি নিউট্রাল অবস্থায় থাকতো, যদি কেউ কারোর দিকে টানাটানি না থাকতো। যেমন ফসফরাসের PH3-র ক্ষেত্রে যেই ঘটনা ঘটবে, যে তাদের যেই বন্ধনের ইলেকট্রনগুলো সেগুলো একেবারে মিডে থাকবে। কিন্তু বন্ধনের ইলেকট্রনগুলোকে কেউ যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে বন্ধন ইলেকট্রনগুলো তার কাছাকাছি চলে আসবে খুব বেশি পরিমাণে। তাহলে এখন বন্ধন ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি এই অবস্থানে আছে। তাহলে এত কাছাকাছি বন্ধনের ইলেকট্রনগুলো আসার ফলে দেখো ইলেকট্রনগুলো খুবই কাছাকাছি চলে আসছে না একে অপরের, তাহলে ইলেকট্রন রিপালশন কি বাড়বে না এখানে? সো এখানে কিন্তু বন্ড পেয়ার যে ইলেকট্রন আছে, তাদের রিপালশন কিন্তু খুবই বেশি পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই বিকর্ষণটা থেকে নিরসন পাইতে, অর্থাৎ এখানে তোমার নিউট্রাল পজিশন তৈরি করার জন্য কি করতে হবে, নাইট্রোজেনের তার যেই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে একটু বাড়াইতে হবে। বাড়ালে কি হবে, ইলেকট্রনগুলো একটা অপটিমাম পজিশনে আসবে, যেখানে তারা স্টেবল থাকতে পারবে।
তাহলে PH3 এর জন্য যে বন্ড অ্যাঙ্গেল θ1 সেটা তুলনায় NH3 যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি হবে, বেশি হবে। তারপরে হচ্ছে আমাদের বয়লিং পয়েন্টের কম্প্যারিজন, অ্যামোনিয়া ASH3 এবং PH3, এই তিনটার ভিতরে আমরা যখন বয়লিং পয়েন্টের তুলনা করব, প্রশ্ন থেকে আমরা দেখতে পাইতেছি অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তারপর ASH3, তারপর PH3। এখানে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার রিজন হচ্ছে অ্যামোনিয়ার ভিতরে তোমার একটা হাইড্রোজেন বন্ড থাকে। আমরা জানি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এই যে বন্ডটা, এই বন্ডের কারণে তোমার হাইড্রোজেন বন্ধন তৈরিতে, এই বন্ডটা হাইড্রোজেন তৈরির জন্য ভ্যালিড। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, ফ্লোরিন হাইড্রোজেন, এটাও তোমার কি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই হাইড্রোজেন বন্ধন থাকলে কি ঘটে, আমার যে অ্যাটমগুলা ভিন্ন ভিন্ন অ্যাটমগুলো থাকবে, ধরো এটা হচ্ছে 5টা অ্যামোনিয়া অ্যাটম, প্রত্যেকটা অ্যামোনিয়া অ্যাটম আরেকজনের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যদি থাকে এরকমভাবে, তাহলে এই অ্যামোনিয়া অ্যাটমগুলো একজন আরেকজন থেকে তুমি যদি দূরে নিতে চাও, অর্থাৎ অণুগুলো খুবই দূরে দূরে রাখলে তো তারা গ্যাস হবে, তাহলে সেই গ্যাসে যদি পরিণত করতে চাও তাহলে তোমাকে এই হাইড্রোজেন বন্ধনগুলো কী করতে হবে, ভাঙতে হবে। তাহলে এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙার জন্য এক্সট্রা পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে এক্সট্রা এনার্জি দেওয়া মানে কি, টেম্পারেচার বাড়ানো। তাহলে টেম্পারেচার যদি বেশি বাড়াইতে হয় তাকে ভাঙার জন্যে, তাহলে তার স্ফুটনাঙ্ক কী হবে, বেশি হবে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ASH3 এটার ভিতরে যদিও তোমার হাইড্রোজেন বন্ডিং যদিও না থাকে, কিন্তু তোমার ASH3 এর বৃহৎ যে আকার আছে এটার সাইজ কিন্তু খুবই বেশি, আর্সেনিকের সাইজ খুবই বেশি। তাহলে সেই আর্সেনিকের সাইজ বড় হওয়ার কারণে এটার লন্ডন ফোর্স, যেটা বা লন্ডন ডিসপারশন ফোর্স বলা হয় এটা অ্যাকচুয়ালি, এই লন্ডন ডিসপারশন ফোর্সটা খুব বেশি পাচ্ছে। সো লন্ডন বল, তারপরে হাইড্রোজেন বল, এগুলোকে তোমার আন্তঃআণবিক বল না। সো এই আন্তঃআণবিক বল থাকার কারণে, লন্ডন বল থাকার কারণে তোমার ASH3 যেই স্ফুটনাঙ্কটা সেটা তোমার PH3 তুলনায় বেশি হয়, কিন্তু NH3 তুলনায় কম হয়। কারণ NH3 যেই তোমার আন্তঃআণবিক বল ছিল সেই বলটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এবং হাইড্রোজেন বন্ডের যে এনার্জি, হাইড্রোজেন বন্ডের এনার্জি বেশি, যেহেতু এনার্জি বেশি এটাকে ভাঙতে শক্তিও লাগবে বেশি, এবং হাইড্রোজেন বন্ডের তুলনায় তোমার লন্ডন বলের এনার্জি কম, ফলে এটাকে ভাঙতে অ্যামোনিয়ার তুলনায় কম এনার্জি লাগবে। এবং PH3-তে তোমার লন্ডন বল, হাইড্রোজেন বল কিছুই থাকে না, এখানে তোমার শুধুমাত্র থাকে ভ্যান ডার ওয়ালস বলস। সো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকবে শুধুমাত্র এটার ভিতরে। সো শুধু ভ্যান ডার ওয়ালস বল থাকলে, ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে খুবই দুর্বল বল, তাহলে এত দুর্বল বল এগুলাকে তোমার ভাঙার জন্যে খুব বেশি পরিমাণ তোমার কোনো ফোর্স দেওয়া লাগবে না, বেশি পরিমাণ এনার্জি দরকার নাই। এ কারণে PH3-র এটার যেই স্ফুটনাঙ্ক সেটা সবচেয়ে কম। ওকে, সো দুইটা মৌল A এবং B, এখানে N এর মান 2, তাহলে মৌলগুলোকে আগে চিহ্নিত করি আমরা। NH2, সো NH2 মানে হচ্ছে এটা বেরিলিয়াম, তারপর এটা হচ্ছে আমাদের N45 এবং 5S1। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে গরুর গতে যে A3+ এই যে আয়ন আছে, এই আয়নের ক্ষেত্রে বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে হবে। A3+ মানে হচ্ছে Be3+। সো বেরিলিয়াম, তার ভিতরে প্রথমে 4টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন বের হইলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা, একটা না। তাহলে বেরিলিয়ামের যেই স্ট্রাকচার, এটা যদি নিউক্লিয়াস হয়, এটার প্রথম শক্তি স্তরে শুধুমাত্র কি একটা ইলেকট্রন থাকবে না, যদিও এটার প্রথম স্ট্রাকচারটা ছিল এরকম, প্রথম শক্তি স্তরে ছিল 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে বাকি 2টা ইলেকট্রন। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, প্রথমে ছিল 2টা, আরেকটাতে ছিল কয়টা, 2টা। 3টা ইলেকট্রন বের হয়ে যাওয়ার ফলে এখন তার স্ট্রাকচারটা দেখতে হয়েছে এমন, যেটা দেখতে একেবারে হাইড্রোজেন লাইক বা হাইড্রোজেন সদৃশ অ্যাটম। এবং আমরা জানি হাইড্রোজেন সদৃশ অ্যাটমের জন্যই আমাদের যে বোর মডেল, সেই বোর মডেলের সূত্রগুলো ইউজ করা যায়। এখন বোর মডেলের শক্তি ইউজ করলে আমরা তো এখানে বামার সিরিজের রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। সো আমরা জানি বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য যে ইকুয়েশনটা ইউজ করবো আমরা, সেটা হচ্ছে 1/λ = RH 1/n1² মাইনাস 1/n2²। কিন্তু এটা হচ্ছে তোমার শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রযোজ্য, হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য না। কিন্তু একেবারে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো দেখতে দুইটা কিন্তু ভিন্ন কথা, শুধু হাইড্রোজেনের জন্য এটা প্রযোজ্য।
হাইড্রোজেনের মতো দেখতে অন্য কারো যদি তোমার সেটার জন্য যদি ইকুয়েশন ইউজ করতে চাও, এটার সাথে এক্সট্রা তোমার জেড স্কোয়ার টার্মটা অ্যাড করতে হবে, যেখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন এখানে আমরা কাকে ইউজ করতেছি হাইড্রোজেনের মতো? বেরিলিয়ামকে। তাহলে বেরিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে এই পুরো ইকুয়েশনে জেড এর মান 4 বসাইতে হবে। তারপর আসি বামার সিরিজের তৃতীয় রেখা বলতে কি বোঝায়। আমরা জানি বামার সিরিজ শুরু হয় যখন তুমি উচ্চ শক্তিস্তর থেকে কোনো একটা ইলেকট্রন যখন 2 নম্বর শক্তিস্তরে এসে শেষ হয়, তাহলে এটার যে ফাইনাল যে স্টেট সেটা হচ্ছে 2 নম্বরে এসে শেষ হবে। তাহলে N1 এর মান 2। তাহলে প্রথম যেই সিরিজ বামার সিরিজের যে প্রথম রেখা, সেই প্রথম রেখাটার জন্যে তোমার N2 হইতে হয় 3। তাহলে 3 নম্বর থেকে 2 নম্বরে আসলে এটা হচ্ছে প্রথম রেখা। দ্বিতীয় রেখাটা তুমি পাবা যখন তুমি 4 থেকে 2 আসবা, এবং তৃতীয় রেখাটা তুমি কখন পাবা? যখন তুমি 5 থেকে 2 আসবা। তাহলে N2 বা ফাইনাল যেই তোমার শক্তিস্তরের মান সেটা তুমি পাবা বামার সিরিজের লাইন যেখান থেকে শুরু হয়, অর্থাৎ যেখানে আসলে বামার সিরিজটা হয় সেটার সাথে যততম রেখা তুমি পাইতে চাও সেই তমর মানটা তুমি যোগ করবা। তাহলে N2-র ভ্যালু পাবা কত? 5। তাহলে এখানে N1 N2 সবগুলো ভ্যালু আমরা জানি, তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো। বি মৌলটার ডি অরবিটালের সবগুলো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে কি? যদিও বি এর যেই মৌলটা আছে সেই মৌলটার কি নাম কি জানো? সেটার নাম কিন্তু আমরা জানি না, কিন্তু সেটার নাম জানতেও হবে না, কারণ আমাদের কোয়ান্টাম সংখ্যা বের করার জন্যে ইলেকট্রনগুলোর কোন অরবিটালে আছে সেই অরবিটালে শুধু নামটাই আমাদের প্রয়োজন হয়। তাহলে 45 যেহেতু আছে সেটার জন্য আমরা এন এর মান, এল এর মান, এম এর মান এবং এস এর মান এই সবগুলা মান লিখতে হবে এই 5টা ইলেকট্রনের জন্যই। ওকে, তাহলে অ্যান্সারটা দেখো। প্রথমত গতে আমরা এই জেড স্কোয়ার টার্মটা এক্সট্রা নিয়ে আসতে হবে, এটা যাতে সাবধানতার সাথে আমরা লিখি, এবং ল্যামডার মান আসতেছে এত। বাট ঘতে আমাদের কি করতে হবে? এই 4d5-এর 5টা ইলেকট্রনের জন্যে আমার কোয়ান্টাম নাম্বার লিখতে হবে। তাহলে প্রথমত এই 4dর জন্যে যে 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রন কীভাবে বিস্তৃত থাকতে পারে সেটা একটু এরকম অরবিটালের ভিতরে বক্সে দেখাবা। এখন আমরা জানি হুন্ডের নীতি অনুযায়ী যে সবগুলা ইলেকট্রন বিজোড়ভাবে প্রথমে শক্তিস্তরে প্রবেশ করবে, এবং সবগুলার যে স্পিন, তাদের যে স্পিনিংগুলো সেগুলো কি সেম ডিরেকশনে থাকে না? তাহলে স্পিনিং সেম ডিরেকশনে থাকার মানে হচ্ছে তুমি সবার জন্য যে স্পিন কোয়ান্টাম লিখবা, হয় সবার জন্যই -1/2 লিখতে হবে, অথবা তুমি সবার জন্যই কি লিখতে হবে? +1/2 লিখতে হবে। সো সবার জন্য তোমার এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে। তাহলে প্রথমটার জন্য +1/2 হইলে বাকিগুলো সবগুলোর জন্য কি +1/2। এবং 4d ইলেকট্রনের জন্য 4d এই অরবিটালের জন্য সবার n এর মান সেম 4, এবং 5টার জন্য d এর জন্য l কত হবে? 2 হবে। কিন্তু l = 2 হলে আমরা জানি মোট 5টা m এর মান পাওয়া যায়। কি l = 2 হলে 0 +-1 +-2 মোট 5টা m এর মান পাওয়া যায়। সে 5টা m এর মানে 5টা তোমার ইলেকট্রন যাবে। তাহলে 4টা কোয়ান্টাম নাম্বার, কিন্তু 4টাই কিন্তু সমান না। প্রথমটার জন্য যে 4টা কোয়ান্টাম নাম্বারের সেট, দ্বিতীয়টার জন্য যেই সেট, তৃতীয়টার জন্য সেট, চতুর্থ এবং পঞ্চমের জন্য সবগুলার সেট কিন্তু আলাদা। অ্যাটলিস্ট একটার মান কিন্তু চেঞ্জ হয়ে যায় সবসময়।